সানডে 3rd নভেম্বর, ভাইফোঁটার দিন। মানে আমাদের ভাইফোঁটা, বাকি পাহাড়ের ভাইটিকা বা কাউরি ভাইদুজ। তো আজকে সকালবেলায় উঠে, যেহেতু আমার ভাইফোঁটা নেই, আমার এবং আমার স্ত্রীর দুজনেরই ভাইফোঁটা নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীনভাবে। প্রথমে যাব হচ্ছে কার্শিয়াং পৌঁছে সেখান থেকে তারপরে ডিসিশন নেব ঘুরেও আজকে ফিরে আসতে পারি, যদি বা এক রাতের কোনো জায়গায় থাকার ব্যবস্থা হয় বা ব্যবস্থা করতে পারি তাহলে থাকবো। এখন শুকনার দিকে এগোচ্ছি। শুকনা মোড়টাতে একটু দাঁড়িয়ে সেখান থেকে টুকটাক জিনিসপত্র কিনে তারপরে রোহিণী হয়ে পৌঁছাবো গিয়ে কার্শিয়াং। প্রথমে ভেবেছিলাম হিলকার্ট রোড দিয়ে যাব, কিন্তু হিলকার্ট রোড দিয়ে একটু সময় বেশি লাগে বলে রোহিণী দিয়েই যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যতবারই যাই, এত সুন্দর সবুজ গাছগাছালির মাঝখান দিয়ে যাওয়া, মানে প্রতিবারই এটাকে একটা নতুন অভিজ্ঞতার সঞ্চয় মনে হয় এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়। দারুণ পরিবেশ। আর এই ব্রিজটা, আমি খুব কম এই নদীটাতে জল পেয়েছি যতবারই গেছি। এগিয়ে যাচ্ছি শিমুলবাড়ির দিকে, শিমুলবাড়ি হয়ে রোহিণী হয়ে এখন একটু পরেই আমাদের কার্শিয়াংয়ের রোহিণীর যে টোল প্লাজাটা আছে সেটা পড়বে, সেখান থেকে পাহাড় শুরু হবে। এখানেও একটু চড়াই আছে, চড়াই নেই যে তা না। এখান থেকে পিছনের ব্যাকড্রপটা দেখো, অদ্ভুত সুন্দর পিছনে পাহাড়টা। আর আজকে আকাশও খুব পরিষ্কার। নভেম্বর মাসের 3 তারিখ হলে কি হবে, গরম কিন্তু এখনো প্রচুর, এবার বেশ গরম, ঠান্ডা এখনো কিছুই পড়েনি। অন্যান্য বার নভেম্বরে তাও একটু ঠান্ডা পড়ে যায় এ সময়টা। মানে কালী পুজোতে এমনও গেছে, কালী পুজোতে সোয়েটার পরে পুজো দেখতে বেরিয়েছি। ছোটবেলায় তো বাদই দাও, শিলিগুড়িতেই কিছুদিন, মানে কয়েক বছর আগেও সেটা আমরা দেখেছি যে কালী পুজোর সময় বেশ ঠান্ডা পড়ে যায়। কিন্তু যত দিন যাচ্ছে তত তোমার ঠান্ডা কমে যাচ্ছে, ঠান্ডাটা আরো পিছিয়ে যাচ্ছে। এখন জানুয়ারির এন্ডে গিয়ে ঠান্ডা পড়ে, জানি না এবছর পড়বে কিনা। এবছর তো এখনো এসি চালাতে হচ্ছে। সত্যি চা বাগান মাঝখান দিয়ে এই যে রাস্তা, পেছনে পাহাড়ের ব্যাকড্রপ, এক অভূতপূর্ব এক অভূতপূর্ব। দেখো পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে, রাস্তাটা ধীরে ধীরে ওপর দিকে উঠছে। আজকে বেরোনোর সময় একবার ভেবেছিলাম ডুয়ার্সের দিকে যাই, কিন্তু এখনো অবধি ঠান্ডা না পড়ায় বা গরমটা বেশি থাকার জন্য পাহাড়ের দিকেই যাচ্ছি। পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আছে, পাহাড় সবসময় আমাকে টানে। এবং শিলিগুড়ি একটা এমন লোকেশন যেখান থেকে 1 ঘন্টার মধ্যে কার্শিয়াং পৌঁছে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, পুরো একটা ঠান্ডা জায়গার মধ্যে আমরা পৌঁছে। রোহিণী টোল প্লাজা ক্রস করে পাহাড় দিয়ে আঁকা বাঁকা পথে ড্রাইভ করে উঠতে শুরু করলাম। যত ওপর দিকে যাচ্ছি আকাশটা একটু মেঘলা মেঘলাও আছে, আবার কেমন একটা হালকা কুয়াশার মতনও দেখা যাচ্ছে। দেখো পাহাড়ের ওপরগুলোর দিকে তাকালে একটা হালকা কুয়াশাচ্ছন্ন একটা ঢেকে আছে মনে হচ্ছে, কিছু মেঘও আছে আকাশে। পাহাড়ে উপরে এখন উপর দিকটাতে বেশ মেঘ আছে। দেখো এখানে কুয়াশার পরিমাণটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এটাই হচ্ছে সুন্দর, যে এই রাস্তাটা খুব সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে যায়। মাঝখানে ওপর দিকটাতে, মানে কার্শিয়াং পৌঁছানোর আগে ওই জায়গাগুলো খুব সুন্দর, দুদিকে চা বাগান, ওর ওপর থেকে নিচের শিলিগুড়িটাও দেখা যায়। দেখো এই যে মাঝখান দিয়ে দিয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু
ফগটাও বাড়ছে এবং এখন যেহেতু গাড়ির কাঁচ খুলে চালাচ্ছি, বাইরের কিন্তু আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে, যথেষ্ট ঠান্ডা হয়েছে এখন আবহাওয়াটা। মানে শিলিগুড়ি থেকে যখন বেরোই সকাল হলে কি হবে, রীতিমতো গরম লাগছিল, এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো, মানে এখন কমফোর্টেবল ওয়েদার। ঠান্ডা বললে ভুল হবে বলাটা, এখন বেশ কমফোর্টেবল। আমরা প্রায় কার্শিয়াং এর কাছাকাছি চলে এসেছি, একটু পরেই আমাদের ওই ওয়েলকাম টু কার্শিয়াং ওই রাস্তাটা গিয়ে ওই বোর্ডটা পাবো, ওয়েলকাম টু কার্শিয়াং বোর্ডটা পাবো, আর রাস্তাটা গিয়ে আমাদের হিলকার্ট রোডের সাথে মিশে যাবে। আজকে পাহাড়ে ভাইটিকা থাকার জন্য রাস্তাঘাট কিন্তু খুব খালি, মানে বেশ দোকানপাট সব প্রচুর বন্ধ টন্ধ হয়ে আছে অনেক। জানি না উপরে গিয়ে রেস্টুরেন্ট গুলো খোলা পাবো কিনা। কার্শিয়াং টুরিস্ট লজ তো আশা করি খোলাই থাকবে। ইচ্ছা আছে কার্শিয়াং টুরিস্ট লজে দাঁড়িয়ে আগে আর্লি লাঞ্চ হলেও লাঞ্চটা ওখানে করে নেবো, কারণ ওপর দিকে যদি আজকেই রিটার্ন করি, ওপর দিকে হয়তো সেরকম খাবার জায়গাটাই আর পেলাম না, সব বন্ধ টন্ধ থাকলো। তাই করে এবার ওখানে গিয়ে চিন্তা করব কোথায় থাকা যায়, দেখি কার কোথায় থাকে। একবার ভাবছি আজকে রিটার্নই চলে আসবো, ওই জন্যই সকাল সকাল বেরোলাম। আর না হলে পরে যদি সেরকম হয়, এক রাতের মতন প্রিপারেশন নিয়ে বেরিয়েছি, টুকিটাকি জিনিসপত্র, অল্প কিছু জামা কাপড় সবই নিয়ে বেরিয়েছি। মানে ইচ্ছা যদি হয় বা ভালো জায়গা যদি সুইটেবল জায়গা যদি পাই, তাহলে আজকে থেকে যাব। আর কেন কি বেশি দূর চলে গেলে তখন আর না গাড়ি চালিয়ে রিটার্ন করতে ইচ্ছা করে না, তাই আজকের দিনটা ওখানে থেকে গিয়ে কালকে সকালে ব্যাক করে যাব। দেখো এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, ফগ উড়ে বেড়াচ্ছে, হালকা হালকা মেঘও আছে। এক্ষুনি কার্শিয়াং এ পৌঁছে যাব, একদম কার্শিয়াং এর কাছাকাছি চলে এসেছি। বাড়িঘরও দেখো, উপরে কার্শিয়াং পাহাড়ের বাড়িঘরও দেখা যাচ্ছে, মাঝে মাঝে মেঘলা হয়ে গেছে বা ফগ আছে, যার জন্য পুরোটা বোঝা যাচ্ছে না। এই টার্নটা নিয়ে আর একটু উপরে উঠলেই এই রাস্তাটা গিয়ে হিলকার্ট রোডের সাথে মিশে যাবে। আমরা গিয়ে ওয়েট করব হচ্ছে কার্শিয়াং টুরিস্ট লজে, সেখানে খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে বেরোবো। দেখি সেখান থেকে যদি মনে হয় কাউকে ফোন টোনগুলো করে একটু জায়গা টাকাগুলো ঠিকঠাক করে তারপরে কোথায় থাকি সেটারও যদি সুযোগ সুবিধা মতন সব ঠিকঠাক থাকে, তাহলে আজকে রাতটা এক জায়গায় থেকেই আসবো। এই পৌঁছে গেলাম কার্শিয়াং এ। এখন কার্শিয়াং এর শহরটার ভেতর দিয়ে আমাদেরকে ক্রস করে তারপরে টুরিস্ট লজে দাঁড়াতে হবে। শহরের ভেতরটা বেশ জ্যামই থাকে, যে একটা বাস যাচ্ছে সামনে এনভিএসটিসির, একটু ভিড়ভাড়টা তো থাকবেই। তাও আজকের দোকানপাট ম্যাক্সিমামই সবই বন্ধ ফাইটিকার জন্য, অতটা ভিড়ভাড়টা নেই কিন্তু শহরের আজকে। কার্শিয়াং টুরিস্ট লজে খাওয়া দাওয়া করে তারপরে বেরোলাম। ওখান থেকে প্রথমে ভেবেছিলাম তাগদাতে থাকবো, তারপরে তাগদাতে যেহেতু আগে থেকেছি, তাই আমার বন্ধু আছে পল্লব, ও মিম মানে ইউলে রিট্রিট বলে মিম টি স্টেটের যে হেরিটেজ বাংলোটা আছে সেটা রান করে। তো ওকে ফোন করে রুম পেয়ে যাওয়াতে আজকে সেখানেই যাচ্ছি। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু চা মোমো এগুলো খাবো। চা খাওয়াটাই উদ্দেশ্য, কিন্তু এখানে এসে দেখলাম মোমোটাও বেশ সুন্দর, ভালো মোমো, তাই অল্প মোমো দিয়ে একটু মানে এটাকে কি বলো টিফিনই সারলাম আর কি। এখনো বিকেল হতে অনেক দেরি, মাত্র একটু আগেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাও চাটা খেলাম।
ওখান থেকে ওই পল্লবের ওখান থেকে সুব্রত বলে ওর যে ম্যানেজার আছে, উনি সেই সুব্রত ফোন করেছিলেন, উনি আমাদের গিয়ে লাঞ্চ করার জন্য বলছিলেন। তো যেহেতু আমরা লাঞ্চ করে বেরিয়েছি, তাই ওকে না করে দিলাম, বললাম যে গিয়ে কোনো স্ন্যাক্স ট্যাক্স একটু খাবো, ধীরে সুস্থে পৌঁছানো যাবে। এখনো হাতে অনেক টাইম আছে, মাত্র 2টো বাজে, অন্ধকার হওয়ার আগে আগে পৌঁছালেই হলো। এখন আমরা সুখিয়া পুকুরির দিকে এগিয়ে যাচ্ছি। সুখিয়া পুকুরির থেকে 3 কিলোমিটার মতন আগে ডান দিকে দিয়ে ওই একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে মিম ফাটক থেকে ডান হাত দিয়ে আমাকে 7 কিলোমিটার নামতে হবে। তো এগিয়ে যাচ্ছি। এই দেখো, ডান দিকে ঘুরে রাস্তা দিয়ে ধীরে ধীরে নামছি। রাস্তাটা পাকা না হলেও কিন্তু যথেষ্ট চওড়া, অতটা ভাঙাচোরাও নেই। তো পল্লব আমাকে বলেছে যে নিচের দিকটা, নিচের 2 কিলোমিটার রাস্তাটা একটু খারাপ আছে, যেহেতু আমি সেলফ ড্রাইভে যাচ্ছি, ও আমাকে সাবধানে ড্রাইভ করে যেতে বলেছে। কিন্তু প্রফেশনাল ড্রাইভাররা যারা এখানকার লোকাল এবং রেগুলার যাতায়াত করে, তাদের জন্য কোনো ব্যাপার না। এটা তাও চওড়া আছে, মানে 2টো গাড়ি ইজিলি ক্রস করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটু ভাঙাচোরা তো থাকবেই। চা বাগানের রাস্তা দিয়ে, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেটা এখন দেখি। অনুরাগ আবার দেখো, ওই ক্যামেরাটা যেহেতু অনুরাগের কাছে আছে, ও ওখান থেকে গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে যে গুগল ম্যাপটা দেখাচ্ছে, সেটাকে আবার দেখাচ্ছে তোমাদের। এখনো বেশ ভালোই ডিস্টেন্স আছে, পৌঁছতে ভালোই টাইম লাগবে। ইউটার্ন দেখায় কেন? দাঁড়া, কোন দিকে যাবো? ডান দিকে? টিম গার্ডেন এদিকে কি? জিজ্ঞেস করতে কাউকে? এখন 2 কিলোমিটার দেখাচ্ছে, 8 মিনিট। এক সেকেন্ড, ওই দিকে যাবে তো? কোন দিকে? ওই দিকে। হ্যাঁ যাবে তো, জিজ্ঞেস করতে। দেখো কোনটা, কেউ নেই এখানে। আধা ট্যাঙ্কি তেল চলে গেছে অলরেডি। কাউকে পাবে না। বসো, নেমে যাই, বসো, নেমে যাই। ও বন্ধ করো, চালাস না, কাট কম। চালিস একটু দেখি। শার্প টার্ন 2 কিলোমিটারই রাস্তা, বেশি না। এখানে বানিয়েছিলাম চা বাগানের বাংলোটা, এখানে তো কি করবে ওরা? আস্তে আস্তে উঠবো। আয়নায় বাড়ি লাগলো মনে হয়। হ্যাঁ, আয়নায় বাড়ি লেগেছে আবার। এখন শুরু। সুটকেস করে আসা উচিত ছিল, কেন? তাহলে জাস্ট পাই। তুমি চেষ্টা করবে একটা লোককে, এক্সপার্ট কোনো ড্রাইভার, বাবা উঠাতে পারবে, সেটা আলাদা ব্যাপার। আরে উঠে যাবো আস্তে 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 আস্তে। আরে আস্তে আস্তে উঠে যাবো। আমি তো কালকে দেখলাম না, ইয়ের থেকে উঠিয়ে দিলাম গাড়ি। দেখা যায় না।
আমরা এসে পৌঁছালাম, এখান থেকে হেঁটে নামতে হবে। রাস্তাটা এখানে সত্যি এতটাই খারাপ, এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামবো, কারণ গাড়ির রাস্তাটা অনেকটা টাফ। পিছনে গেলে মা বুঝতে পারবে না, দেখি। গাড়ি চালাতে নিয়ে যাবে, বাস বাস, দাঁড়া, ওই গাড়িটার পিছনে লাগতে হবে, তুই নাম আগে আগে। অবশেষে এসে পৌঁছালাম সেই হেরিটেজ বাংলোটাতে। দেখো, এই যে এই রাস্তাটা দিয়ে নামছি, এটা কিছুটা সিঁড়ি মতন করা আছে, পাশে কি সুন্দর ফুল দিয়ে সাজানো, একদিকে চা বাগান, নিচে হচ্ছে আমাদের 1850 সালের সেই হেরিটেজ বাংলো। ওই দেখা যাচ্ছে দূর থেকে গাছের ফাঁক দিয়ে। পাহাড়ে একটা জিনিস আছে, তুমি যেমন তেমন ভাবে ফুল গাছ লাগাও না কেন, এখানকার মাটি আর আবহাওয়া এই দুটোতে সুন্দরভাবে ফুল দেয়, গাছগুলো আপনা আপনি বেড়ে ওঠে এবং ফুল দেয়। এই বাংলোটাতে ঢুকছি, ঢুকেই প্রথমে একটা লবি, দেখো ফায়ার প্লেসও আছে, বেশ বড় একটা লবি, ব্রিটিশ আমলের বাংলো। এই ঢুকেই এইখানে একটা রুম, আর এই ডান পাশটাতে এটা হচ্ছে ডাইনিং। কি সুন্দর করে গাছ টাছ দিয়ে সাজানো, দেখো এটা ডাইনিং, পেছনে হচ্ছে কিচেন। এই ডাইনিং থেকে বেরিয়ে এই রুমটা আমাদেরকে অ্যালট করেছে, এটাতে থাকবো। দেখো এই বিশাল সাইজের রুম, উপরে কি সুন্দর স্কাইলাইট করা আছে, সূর্য যেহেতু এখনো আছে তাই আলো পুরো রুমটাকে আলো ঢুকছে উপর দিয়ে স্কাইলাইট দিয়ে। মানে কারেন্টের মানে ইলেকট্রিকের বাতি না জ্বালালেও রুমগুলো সুন্দরভাবে দিনের বেলায় আলো হয়ে থাকে। এই রুমের সাথে ভেতরে আরেকটা ডাবল বেডরুম, এটাও যথেষ্ট বড় এবং বড় একটা ডাবল খাট রাখা আছে। এটার সাথে অ্যাটাচ বাথ, এটা হচ্ছে এই বাথরুমটারও সাইজ দেখো, সে ব্রিটিশ আমলের বাংলোগুলোতে যেরকম হয় ঠিক তেমন ভাবেই। মানে একটা ফ্যামিলিতে যদি 4 জন থাকে, খুব সুন্দরভাবে এখানে 4 জনই থাকতে পারবে। এই রুমটা, এখানে এরকম 4টে রুম আছে, এটা একটা রুম। তারপরে এখান থেকে ওই আমি এখন একটু বাইরেটা আগে দেখি, তারপরে বাকি রুমগুলোকে দেখাবো। দেখো বাইরে বেরিয়ে পেছন দিকটা দেখো, ঠিক ওই যে 4টে ধবি গাছ দেখা যাচ্ছে, ওইখান দিয়ে সোজাসুজি তোমাকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। আর ওই উল্টো দিকের পাহাড়টাই হচ্ছে ধোত্রে, যেখান থেকে সান্দাকপুর ট্রেকটা শুরু হয়। মানে অনেকে মানেভঞ্জন থেকে শুরু করে, কিন্তু ধোত্রে অবধি যেহেতু গাড়ি যায়, জন্য প্রচুর লোক আজকাল ধোত্রে থেকেই ট্রেকটা শুরু করে। তারপরে ডান দিকে যদি দেখো, বেশ অনেকটা দূরে হচ্ছে ডিম্বি, আর একদম শেষে হচ্ছে বিজন বাড়ি, সেটা একদম লাস্টে। এখান থেকে বিজন বাড়িটা অত ভিজিবল না, কিন্তু ওই পাহাড়টা মানে ডাইরেকশনে তুমি বুঝতে পারবে বিজন বাড়ি। এখন তো মেঘলা, তাই সকালে যদি আকাশ ক্লিয়ার থাকে, মানে হরাইজনে যদি মেঘ না থাকে, তবে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাবে। সত্যি অসাধারণ, ভিউটাও যেমন অসাধারণ, বাংলোর লোকেশনটাও দারুণ, সত্যি সুন্দর বাংলোর লোকেশনটা। আর বাংলোটা দেখো, এই যে ইউলে রিট্রিট, 1850 সালের এই বাংলোটা, এটাকে বোধহয় 2023 সালে টি ট্যুরিজমে নিয়ে এসছে, মানে লেখা আছে, পরে দেখে তোমাদের বলছি। এই যে লনটা
এই লনের মধ্যে বসে এখানে ব্রেকফাস্ট করতে পারো, এখানে রোদ তাপাতে পারো, এবং এই যে ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে হানি লেমন গ্রিন টি দিয়েছে। দার্জিলিং পাহাড়ে বসে দার্জিলিং চা দিয়ে মানে ওয়েলকাম ড্রিঙ্কস দার্জিলিং চায়ের অসাধারণ, পিছনে অসাধারণ ব্যাকড্রপ, কাঞ্চনজঙ্ঘা ওদিক দিয়ে দেখা যেত, এখন নেই। সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে করতে, আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে করতে তুমি খেতে পারো। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, তোমরা যদি এখানে আসতে ইচ্ছুক থাকো তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে ডিএমও করতে পারো, নিচে লিংক দেওয়া থাকবে। নির্দ্বিধায় আমাকে মেসেজ করো, আমি এখানে আসতে গেলে কিভাবে আসবে, কিভাবে বুক করবে, সব তোমাদেরকে জানিয়ে দেব। পেছনে দেখো, পেছনে চা বাগানের ওই যে ঢালটা দেখা যাচ্ছে, এবং এই বাংলোটার মধ্যে যদি কেউ বোর্ডটা না দেখে এই বাংলোটা কোথায়, কোন দেশে আছে, এটা কি ইউরোপে, মানে তুমি ইউরোপ বলো আর যাই বলো সেটা বলে চালিয়ে দিতে পারবে, খালি যদি বাংলোটা আর ব্যাকড্রপ গুলো দেখো। মানে নামটা থাকলে পরে বুঝতে পারবে এটা দার্জিলিং পাহাড়ের উপরে তুমি বসে আছো। তাছাড়া মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছ গাছালি এবং ফুল দিয়ে সাজানো, অসাধারণ, পুরোটা অসাধারণ। এটা এখনো রোদ আছে, তাই তোমাদেরকে চারপাশটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সকালে একবার সকালের রোদে কেমন লাগে, সকালে যদি কাঞ্চনজঙ্ঘা পাই তার ভিউ কেমন হবে, সেগুলো সকালবেলায় দেখাবো। এবং এইটার টুইলাইটে, মানে রোদটা যখন পড়ে আলোটা পড়ে আসবে এবং বাংলোর আলোটা জ্বলবে, সে সময় টুইলাইটের ভিউটাও দেখাবো, নাইট ভিউও দেখাবো। দেখো লনটা কত বড়, এক বিরাট লন। এখন একটু গেটটার দিকে যাচ্ছি, মানে আমরা যদি রাস্তা দিয়ে আসতাম আর একটু ঘুরে আমাদেরকে আসতে হতো, এবং এই সামনের গেট দিয়ে এসে পৌঁছাতাম বাংলোতে। এই দেখো আমি এবার সামনের দিকে যাচ্ছি, এই হচ্ছে সেই গেটের সামনেটা। এখান থেকে ওই রাস্তার দিয়ে ওই আমার পিছনে হচ্ছে আমাদের বাংলো। বড় লন, চারিদিকে দেখো পুরো গাছ দিয়ে ঘেরা লনটা, পুরো পাইনের জঙ্গলের মধ্যে, চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা। এই হচ্ছে আমার পেছনে দেখতে পাবে তুমি আমাদের বাংলো। আর এটা হচ্ছে এই যে বাইরে থেকে যদি আমি গাড়ি নিয়ে এসে এই রাস্তা দিয়ে এসে পৌঁছাতাম, ওটা আরো অনেকটা নিচে নামতে হতো, নেবে ঘুরে আসতে হতো। কিন্তু আমি ওই ম্যাক্সিমাম গাড়ি, সব গাড়ি দেখলাম যে ওপরেই নামে, কিন্তু রাতে যদি গাড়িটা ভেতরে রাখতে হয় তাহলে ওই উপর দিয়ে নিচে ঘুরে এসে তারপরে এখানটা দিয়ে ঢুকে এই ভেতরে গাড়ি তুমি পার্ক করে রাখতে পারো। কিন্তু বাংলোটার এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আর আজকে ওয়েদারটা এত ক্লিয়ার, যার জন্য সত্যি খুবই এনজয়েবল। আমি এরপরে আলো আস্তে আস্তে কমছে, এখনো যদিও যথেষ্ট সূর্যের আলো আছে, আলোটা কমে গেলে পরে টুইলাইটে আমার মনে হয় টুইলাইটে ওদের লাইট অ্যারেঞ্জমেন্ট যা দেখলাম, বাংলোটাকে টুইলাইটে দেখতে খুব সুন্দর লাগবে। দেখো আমি একটু পেছন দিকটার সাইডটাতে এসছি বাংলোর, এইটা হচ্ছে এই যে সাইড দিয়ে গিয়ে ওই পেছনে একটা গাছ হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখো জায়গাটাকে। এই পাশ দিয়ে গিয়ে এই যে সাইডটা, এই যে আবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। আমি তো এ পাশটা দেখিয়েছিলাম, এখানে ফায়ার প্লেস থেকে শুরু করে আমাদের রুম, বড় লবিটা, ডান পাশে ডাইনিং, এই হচ্ছে আমাদের রুমের সামনেটা। কিন্তু এবার আমি তোমাদেরকে ওই দিকটা দেখাবো, চলো আমার সাথে। এখানে দেখো, এখানে এরকম ভাবে সাজানো,
গিয়ে এই দরজা দিয়ে গিয়ে দেখো দুদিকে গাছ দিয়ে ভেতরটা কি সুন্দর টব দিয়ে সাজানো। আর ওই কর্নারে দেখো একটা ছোট্ট বুক সেলফ আছে, একটা কোজি কর্নার। এখানে বসে তুমি বই পড়তে পারো। এখানে প্রচুর বই টই রাখা আছে। এই দেখো এই জায়গাটা, মানে সকালে চা খেতে খেতে এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে সেকেন্ড রুমটা। এবার এই দরজা দিয়ে বেরিয়ে আবার একটা এই পেছন দিকটাতে এখানেও একটা বড় একটা লবি আছে, কিছু চাইনিজ চেকার টেকার কিছু গেমস খেলার জন্য আছে রাখা। ও পাশে দুটো রুম আছে। সত্যি একদম সেই ব্রিটিশ আমলের বাংলো তো, খুব অদ্ভুতভাবে সাজানো বাংলোটা, মেনটেনও করেছে খুব সুন্দর বাংলোটাকে। দেখি এরপরে পরন্ত রোদে আলোটা কমে গেলে আরেকবার তখন দেখাই কেমন লাগে জায়গাগুলো। এই বাইরে আসলাম, এখন লাইট একদমই কমে গেছে, মানে সূর্য নিচের দিকে ঢলে পড়েছে। আরেকবার বাইরেটা দেখাচ্ছি এরকম আলোতে। পেছনটা দেখো, পেছনের পাহাড়টাতে রোদ পড়ছে, কি সুন্দর লাগছে পেছনের পাহাড়টাকে দেখতে। বাইরের লনে বসার জায়গা। কালকে আমাদের এখানেই ওরা বলেছে ব্রেকফাস্ট সার্ভ করবে। খুব সুন্দর, মানে পেছনের যে ভিউটা, এবং বাংলোর থেকে যদি আকাশ পরিষ্কার থাকে এত সুন্দর ভিউ ভাবাই যায় না। এত দেখো পাইনের মাঝখান দিয়ে আকাশ, পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে আকাশ, উঁচু গাছগুলো, তার মাঝখান দিয়ে আকাশটাকে দেখতে সত্যিই সুন্দর লাগছে। একটু পেঁজা পেঁজা মেঘ আর নীল আকাশ। এখন অন্ধকার হয়ে এসছে, চারিদিকের আলোগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে, বাংলোর আলো জ্বলছে। মানে এই আলো আধারিতে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। দেখো ক্যামেরা দিয়ে আমি তোমাদেরকে নিচটা দেখাচ্ছি বাংলোটাকে। দেখো পেছনে লাইটও আছে, আবার বাংলোর লাইট জ্বলাতে এই টুইলাইটে একটা অদ্ভুত রূপ বাংলোর। তোমরা যারা এখানে এসে থাকতে ইচ্ছুক তারা আমাকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো, বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ডিএমও করতে পারো। আমি ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো। এটা দেখো, এটা নাইট ভিউ। রাতে কেমন লাগে দেখতে সেটাকেও একটু দেখিয়ে দিলাম। একদম ঝকঝক করছে বাংলোটা রাত্রিবেলায়। গুড মর্নিং সবাই। সকাল সকাল উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। দেখি তার দেখা পাওয়া যায় কিনা। যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে পুরোই স্লিপিং বুদ্ধা দেখতে পাওয়ার কথা, কিন্তু বাইরে আজকে ঠিক হরাইজনে একটা মেঘ আছে, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, খালি কাঞ্চনজঙ্ঘার ওই টপটাই দেখা যাচ্ছে, খালি মাথাটা বেরিয়ে আছে। দেখো পেছন দিকতে যে লনের কথা বলেছিলাম, এই যে সেখানে নিয়ে এসেছি তোমাদেরকে। এদিকে আরো দুটো রুম দেখা যাচ্ছে, আর এখানে কিছু ওই ক্যাম্পিং চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা ব্যবস্থা করা আছে। এদিকটা একটু অন্যরকম, বেশ এদিক থেকেও কিন্তু ভিউটা খুবই সুন্দর। সামনে ফুল গাছ লাগানো, দোলনা টোলনা লাগানো আছে এপারটাতে, খুবই সুন্দর এদিকটা। কিন্তু আমাদের ভাগ্য আজ সহায় হয়নি, তাই পাহাড় পুরোপুরি পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। ঠিক ওই হরাইজনেই মেঘটা, যার জন্য ওই জায়গাটায়
এজ হয়ে আছে। একটু আগে এই খালি মাথাটুকু দেখা যাচ্ছিল। এখন বেলা বাড়ার সাথে সাথে ওই জায়গাটাতে আরো মেঘটা ছড়িয়ে যাচ্ছে, ওই জন্য আজকে মনে হয় না আর দেখা পাবো কিনা। এই হচ্ছে পেছনের ভিউ বাংলোটার, ব্যাক সাইডের এটা হচ্ছে ভিউ। দেখো এখানটা গাছ টাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, একদম। মোটামুটি রেডি হয়ে গেছি। একটু পরে ওরা ব্রেকফাস্ট সার্ভ করবে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই পাশ দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। এই দেখো বাগানের মালি গাছের ফুল গাছের পরিচর্যা করছে। দেখো মানে ওয়েদারের জন্য এখানে এত সুন্দর, যা ফুল লাগাবে প্রতিটা গাছে একদম ফুলে ভর্তি হয়ে আছে। একদম ঝকঝকে ওয়েদার, কিন্তু ভাগ্য সহায় হয়নি, তাই আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা আর হলো না। সবাই রেডি, আমরা ব্রেকফাস্ট সার্ভ করলে ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে রওনা দেবো এবার। সুন্দর একদম দারুণভাবে ব্রেকফাস্টের ওরা লেআউট করছে। দেখো পরিপাটিভাবে একদম পরিবেশন করার জন্য সব সাজিয়ে গুছিয়েছে। এইবার খুব সুন্দর একটা ব্রেকফাস্ট খেয়ে মানে আমরা ওয়েট করছি, ওরা ভিতর থেকে যেহেতু দূরে কিচেনটা, সেখান থেকে নিয়ে আসতে একটু টাইম লাগছে। কিন্তু সাজানোগুলো দেখো, এই হচ্ছে একদম এরা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এরা যেরকমভাবে সার্ভ করে অভ্যস্ত, সেটা সত্যি দেখার বা শেখার। অনেক চেষ্টা করেও এখনো দেখতে পাইনি, ওই একবারই একটু মাথাটা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার, আর আমাদের দেখা হয়নি। এখন ওয়েট করছি, ওরা আস্তে আস্তে করে সব জিনিসপত্র নিয়ে এসে লাগাচ্ছে। এবার অনেক আইটেম, সে ফ্রুট স্যালাড থেকে শুরু করে মুয়েসলি থেকে শুরু করে, তারপরে কচুরি, কড়াইশুটির কচুরি, মানে অনেক কিছু, সে অনেক কিছু দিয়ে ব্রেকফাস্ট, আর তার সাথে অনবদ্য দার্জিলিং চা। মানে দিনের শুরুটা এত সুন্দরভাবে বা এত সুন্দর খাওয়ার স্বাদে দিনের শুরুটা এত সুন্দরভাবে হলো, মানে সে এক অভূতপূর্ব ব্যাপার। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এরপরে আবার কড়াইশুটির কচুরি সার্ভ করবে, দারুণ। এবং খাওয়া দাওয়ার স্বাদও অভূতপূর্ব এটাতে। এবার বিদায় নামার পালা। আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে গাড়িটা যেখানে রাখা আছে সেই দিকে যাচ্ছি। রাস্তাটা একটু চড়াই আছে এবং গাড়ি করেও বেশ অনেকটা উঠতে হবে, একটু টেনশন তো আছেই, কিন্তু দেখে ধীরে ধীরে চলে যাব। যখন এখানকার লোকাল গাড়িগুলো যাচ্ছে তখন মনে হয় না কোনো সমস্যা হবে বলে। যাক, মেইন জায়গাটা ক্রস করে চলে এসেছি, নিচের দুটো টার্ন ক্রস করে এখন একটু উপর দিকেই চলে এসেছি ঠিকঠাক জায়গায়। এবার যাওয়ার সময় আমরা সুখিয়া পুকুরি দিয়ে যাব, মানে এখান থেকে বেরিয়ে সুখিয়া পুকুরি হয়ে সীমানাতে একটু ওয়েট করব, সীমানাতে ওয়েট করে মিরিক হয়ে সোজা শিলিগুড়ি নামবো। কারণ আসার সময় কাশিয়াং দিয়ে জোরবাংলো ঘুম হয়ে এসেছি, এবার যাওয়ার সময় এদিক দিয়ে যাব, তাহলে পুরো রাস্তাটাই একবার ট্রাভেল করা হয়ে যাবে, রাউন্ড সার্কেল ঘোরাও হয়ে গেল। তবে কালকের রাতটা খুব সুন্দর কাটালাম, জায়গাটা সত্যিই খুব সুন্দর,
তোমরা যদি মনে করো এখানে আসতে চাও, গাড়ি ভাড়া নিয়ে আসলে পরে এই রাস্তায় সেলফ ড্রাইভে আসার টেনশনটা নিতে হবে না, অবশ্যই গাড়ি ভাড়া করে আসতে হবে। আর আর একটা ব্যাপার হচ্ছে জায়গাটা অনবদ্য, যেমন খাওয়া দাওয়া, মানে এই জায়গাতে ওরা ফুল কোর্স মেনু খাওয়াচ্ছে, মানে সে ডেজার্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু আছে মেনুতে। ননভেজ পাবে, চাইলে ভেজও পাবে, স্ন্যাক্সে যা চাবে সব পাবে। খুবই সুন্দর, মানে এত কিছু অ্যারেঞ্জ করে একদম প্রিমিয়াম ক্যাটাগরি হিসাবে ট্রিট করছে, মানে একদম প্রিমিয়াম ক্যাটাগরির মতনই খাবার দাবারও। আর রুমের তো কথাই নেই, রুমটা সত্যিই অনবদ্য, রুম বাংলো তার অ্যাম্বিয়েন্স সব কিছুই অনবদ্য এটার। তাই আসতে চাইলে বা যদি তোমাদের দরকার পড়ে, যোগাযোগের দরকার পড়ে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, আর আমাকে ডিএম করতে পারো ইনস্টাগ্রাম, ফেসবুকে। আমি ডিটেল নাম্বার সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চাইলে এখান থেকে ওদের গাড়িরও অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাও নিয়ে আসতে পারো, তাহলে আর নিজেদের কোনো সমস্যাই থাকবে না যাওয়া আসা করার। এসে পৌঁছালাম সীমানাতে। এখানে বেশিক্ষণ থাকবো না, জায়গাটা মানে এত লোকের আনাগোনা। আর এই যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা কিন্তু নেপালে, দেখো কিন্তু একটু নোংরা হয়ে গেছে, বেশি লোক আনাগোনাতে যা হয় প্রচুর দোকানপাট, একটু নোংরাই হয়ে গেছে জায়গাটা। কিন্তু এখানে ভিউটা খুব সুন্দর। এখন আমরা ঠিক নেপালেই দাঁড়িয়ে আছি, সীমানার এই জায়গাটাতে, একদম রাস্তার থেকে বেরোলেই হচ্ছে নেপালের বর্ডার, নেপাল। এখান থেকে এই বেরিয়ে পড়বো এক্ষুনি, এখান থেকে চলে আসলাম ঠিক মিরিক ঢোকার আগে থরবোট স্টেটের যে ভিউ পয়েন্টটা, ওই দেখো ওখানটাতে। এই ভিউটা সত্যিই সুন্দর, অনবদ্য ভিউ চা বাগানের।